This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রিম কোর্টের রায়ের পর হাহাকার রাজ্য জুড়ে। স্কুল যেন নেই রাজ্য। কে পড়াবেন, কে মিড ডে মিল দেখবেন, আর কেই বা ঘন্টা বাজাবেন। চাকরি হারিয়ে বিপাকে যোগ্য শিক্ষকরা কোত্থেকে আসবে সংসার চালানোর খরচ? ইতিমধ্যেই 2 শিক্ষিকা আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর। এই পরিস্থিতি অনেকটাই বদলাতে পারে যদি নতুন নিয়োগ তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু সেই নিয়োগ পরীক্ষা নিয়ে সংশয় তো শেষ নেই। উত্তরের খোঁজে সুপ্রিম কোর্টে যেতে পারে এসএসসি। শিক্ষা দুর্নীতিতে ঢাকি সমেত বিসর্জন। এক ধাক্কায় প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের প্যানেল বাতিলের রায় বহাল সুপ্রিম কোর্টে, বহাল হাইকোর্টের বেশিরভাগ নির্দেশই। নতুন নিয়োগ পরীক্ষার নির্দেশ, যে নির্দেশ যোগ্য চাকরিহারাদের কাছে একমাত্র বাঁচার পথ। স্কুলে স্কুলে হাহাকার বন্ধেরও অন্যতম রাস্তা। কিন্তু একদিন পেরিয়ে গেলেও সংশয় কাটেনি। কারা পরীক্ষায় বসতে পারবেন? শুধু কি যোগ্যরাই পরীক্ষায় বসার সুযোগ পাবেন? পরীক্ষায় কি যে কেউ বসার সুযোগ পাবেন, নাকি শুধুমাত্র 2016-র আবেদনকারীরাই পরীক্ষায় বসার সুযোগ পাবেন? সংশয়ে খোদ স্কুল সার্ভিস কমিশনই। কিছু আমাদের লিগ্যাল ক্লারিফিকেশন যেটা বলে সেটা আমাদের নিতে হবে, যে কারা অংশগ্রহণ করবেন, এটা কি সম্পূর্ণভাবে সবাই করবেন, নাকি এটা যে পুরনো যারা আছেন তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটা তো একটা সংশয়ের কথা। চিহ্নিত দাগি 5,303 জন কি পরীক্ষায় বসতে পারবেন? সংশয় রয়েছে তা নিয়েও। টেন্টেডরা তো হয়তো করতে পারবেন না, সবই জানবার ব্যাপার আছে। সংশয় কাটাতে আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন। প্রয়োজনে ব্যাখ্যা চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থও হতে পারে এসএসসি। আমাদের আইনজ্ঞের সঙ্গে কথা বলেই মিটে যায় ভালো। হতে পারে যে মহামান্য আদালতের কাছেও একটা ক্লারিফিকেশন চাইতে হতে পারে। অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া শুরুর আগে শীর্ষ আদালতের কাছে স্পষ্ট রোডম্যাপ চাইতে পারে এসএসসি। সময় কতটা লাগতে পারে, সুপ্রিম কোর্টের রায়ে কতদিনে নিয়োগ তা স্পষ্ট করে লেখা নেই। কলকাতা হাইকোর্ট যখন রায় দেয় সে সময় লোকসভা নির্বাচন চলছিল। ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল ভোটের ফল বেরোনোর 15 দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করতে হবে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেছিলেন, উইল অ্যাকসেপ্ট দ্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট। ওরা বলেছে 3 মাসের মধ্যে প্রসেস করতে, আমরা করে দেব। যদিও এসএসসি স্পষ্ট করে দিয়েছে 3 মাসের নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব নয়। 3 মাসের কথাটা রায় উল্লেখ নেই। 3 মাসে কখনোই সেটা সম্ভব নয়, রায়ে সেটা যথার্থভাবেই উল্লেখ নেই। নিশ্চয়ই বিজ্ঞপ্তি কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। যখন একজন বলছেন যে 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করো, এটা সবাই বোঝেন যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় 3 মাসে শেষ হতে পারে না। শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার দুজনেই ক্যামেরার সামনে এসেছেন। এক সুরে চাকরিহারাদের বার্তা দিয়ে বলেছেন, হতাশ হবেন না। মুখ্যমন্ত্রী যে মানবিক বার্তা দিয়েছেন, আমি আবার বলছি, তার উপর সমস্ত শিক্ষককে বলবো ভরসা রাখুন। কতদিনে সুখবর মিলতে পারে তার অবশ্য কোনো উত্তর নেই। সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। বিরোধী দলনেতার দাবি পরীক্ষা নিক কেন্দ্রীয় সংস্থা ইউপিএসসি। আমরা তো দাবি করছি যে এই পরীক্ষা রাজ্য সরকার অনুরোধ করুক কেন্দ্র সরকারকে ইউপিএসসির মাধ্যমে করতে। এদের হাতে পরীক্ষা রাখবেন না। যদি পরীক্ষাই হয় কবে হবে সুপ্রিম কোর্ট বলে দেয়নি, তাড়াহুড়োরও কিছু নেই। যেদিন হবে আমি মনে করি এই টেন্টেড এসএসসিকে দিয়ে করা যাবে না। ইউপিএসসির মতো সংস্থাকে অনুরোধ করুক রাজ্য সরকার, নইলে অ্যাডমিট কার্ড পেলে আমি 16 পরীক্ষার্থীদের বলবো কোর্ট মনিটরিং পরীক্ষার জন্য তারা হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাক। প্রায় 26,000-এর চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। যদিও এখনো কোনো শিক্ষক চাকরি বাতিলের কাগজপত্র পাননি। কোনো শিক্ষক আজও স্কুলে গিয়েছেন। এই বিষয়টি নিয়েও সংশয়। শিক্ষামন্ত্রী এসএসসির কোর্টে বল ঠেলছেন, এসএসসি বল ঠেলছে সরকারের দিকে। আপনারা যেটা বলছেন, আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই যে তারা যাচ্ছেন না। আমি তো এরকম কথা বলতে পারি না। আমি বলছি যে মুখ্যমন্ত্রী কালকে যেটা বলেছেন এবং মহামান্য বিচারপতি যেটা বলেছেন, সেটার পর যদি কোনো
টেকনিক্যাল বা কোনো লিগ্যাল ক্লারিফিকেশন সেটা তো এসএসসি আজকে জানিয়েছে। এটা সম্পূর্ণভাবে এটা সরকারি সিদ্ধান্ত। আমরা রেকমেন্ডিং বা সুপারিশকারী একটি সংস্থা, আমরা সুপারিশ করি, তার বেশি কিছু করি না। সুতরাং এই প্রশ্নের জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব। টিম করে চলছিল স্কুল। গতকাল সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের নির্দেশ দেওয়ার পর স্কুলের গেটে তালা খোলারও কেউ থাকলো না। অথই জলে পড়ুয়ারা। ধূপগুড়ির স্কুলের ছবিটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি অশনি সংকেত? স্কুলে এখন মেলা বাজে 11টার কাছাকাছি, তো এখনো স্কুলের গেট খোলেনি। স্কুলে এখনো তালা ঝুলছে, গেট খোলার মতো কাউকে দেখা যাচ্ছে না। গরমের ছুটি পড়েনি, তাও স্কুল বন্ধ। ঘড়িতে বাজে সকাল 11টা, তাও স্কুলের গেটে ঝুলছে তালা। কেন এই অবস্থা? কারণ স্কুলে তালা খোলারও লোক নেই। অনেকটা জায়গা জুড়ে ধূপগুড়ির ঘোষপাড়া জুনিয়র হাই স্কুল, নীল সাদা রঙে সাজানো বিল্ডিং, অথচ সবটাই তালাবন্দি। কারণ স্কুলের দায়িত্বে যিনি ছিলেন সেই সবেধন নীলমণি শিক্ষাকর্মীর চাকরিটাই যে আর নেই। বৃহস্পতিবার সুপ্রিম নির্দেশে স্কুলের প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে। তার জেরেই বন্ধ হতে বসেছে ধূপগুড়ির এই সরকারি স্কুল। স্কুলে একজন শিক্ষক, একজন শিক্ষাকর্মী ছিলেন। কয়েকদিন আগে শিক্ষকের মৃত্যু হয়, তারপর থেকে স্কুল সামলাচ্ছিলেন ওই শিক্ষাকর্মী। বৃহস্পতিবার কোর্টের নির্দেশে শিক্ষাকর্মীর চাকরি বাতিল। ফলে অন্ধকারে ধূপগুড়ির ঘোষপাড়া জুনিয়র স্কুলের ভবিষ্যৎ। স্কুল কে খুলবেন এই বিড়ম্বনা তৈরি হয়েছিল। বিড়ম্বনা কাটাতে স্কুল পরিদর্শকের মৌখিক নির্দেশে একজন শিক্ষিকাকে পাঠানো হয়েছে তালা খুলতে। মৌখিক নির্দেশে স্কুলের তালা তো খুলেছেন, কিন্তু এভাবে কতদিন চলবে? অবস্থা কেউ নেই, আমি তো এই স্কুলের নই, আমাকে টেম্পোরারি পাঠানো হয়েছিল, কিন্তু এখন এই স্কুলের বর্তমান পার্মানেন্ট কিন্তু আর কেউ থাকলো না, কোনো গ্রুপ ডিস্টার্ব, না কোনো টিচার। স্কুলে পড়ুয়ার সংখ্যা 7। এক শিক্ষক ও এক শিক্ষাকর্মীকে দিয়ে টিম করে শিক্ষার আলোটা এতদিন জ্বলছিল, সেটাও নিভে গেল। স্থানীয়দের আশঙ্কা এবার হয়তো স্কুলটাই বন্ধ হয়ে যাবে। অনিশ্চয়তার মেঘ যে স্কুলটা বন্ধ হয়ে যাবে নাকি, যদি নতুন করে শিক্ষক নিয়োগ না করা হয়, এখানে কিছু স্টুডেন্ট আছে, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। আমরা চাইবো যে তাদেরকে অন্যত্র ভর্তি করার ব্যবস্থা করা হোক এবং দ্রুতই এই স্কুলে শিক্ষক নিয়োগ করে স্কুলটা পুনরায় চালু করা হোক। এদিকে শিক্ষকের অভাবে আগে থেকেই ছাত্র সংখ্যা কমতে বসেছিল, আর এবার একজনও শিক্ষক এবং শিক্ষাকর্মী না থাকায় স্কুল বন্ধের মুখেই। এখন দেখার বিষয় প্রশাসন কী ধরনের উদ্যোগ নেন, সেটাই এখন দেখার। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে রনি চৌধুরী, TV9 বাংলা। তার মানে টিম করে যেখানে শিক্ষার আলো জ্বলছিল সেটাও একেবারে নিভে গেল। কবে আলো জ্বলবে সেটা কিন্তু কেউ জানে না। আর এই মুহূর্তে এক রাশ সংশয়, আর সেই সংশয়কে সামনে রেখেই হয়তো বিভিন্ন জায়গায় আমরা বিক্ষোভও দেখতে পাচ্ছি এবং বহু মানুষ তারা এই মুহূর্তে অবসাদগ্রস্ত অবস্থায় রয়েছেন। কি করবেন তারা, কোথায় যাবেন তারা? কারণ প্রত্যেকের সংসার রয়েছে, সন্তান রয়েছে, বৃদ্ধ বাবা মা রয়েছে, অর্থাৎ তাদের নিজেদের সংসার খরচ রয়েছে, কিভাবে সামলাবেন কেউ কিছুই জানেন না। এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে অথই জলে পড়েছেন প্রায় 26,000 এই মানুষগুলো। কিন্তু প্রশ্ন হলো আমাদের, দায়টা কার? এরকম ধরনের একটা সিচুয়েশন হবে, সেই সিচুয়েশন কেন তৈরি করতে দেওয়া হলো? কেন সরকার এখনো পর্যন্ত একটা কথাও বলতে পারলো না? কেন এই রকম ধরনের দুর্নীতি, সেটা থেকে কোনোভাবেই যাতে বেঁচে থাকা যায়, অন্তত শিক্ষা ব্যবস্থাটা ঠিকমতো চলে, এ রাজ্যের ভবিষ্যৎটা অন্তত সুরক্ষিত হয়, সেই বিষয়টা পর্যন্ত ভাবতে পারলো না, যার ফলে আজকে এতগুলো মানুষ একেবারে অথই জলে। এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এরই মধ্যে যে কথা বলছিলাম, বিক্ষোভ চলছে শিয়ালদায়। ডিওয়াইএফআই তারাও বিক্ষোভ দেখাচ্ছে। এই মুহূর্তে ছবি দেখাবো আপনাদের, দেখুন। সুশোভন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, ডিওয়াইএফআই এর তরফ থেকে মিছিল, বিক্ষোভ, কি বলছেন তারা, কি তাদের দাবি? শাসকের ঘুষ নিয়ে চাকরির ফল ভুগতে হচ্ছে মানুষকে, এই মুহূর্তে বিক্ষোভ, সেই বিক্ষোভ মিছিল ডিওয়াইএফআই এর। এই মুহূর্তে মিছিলে ডিওয়াইএফআই শিয়ালদা চত্বরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি।
এসএসসি দুর্নীতি নিয়ে এবার বিস্ফোরক প্রাক্তন তৃণমূল সাংসদ জহর সরকার। 50 বছর ধরে রাজ্য রাজনীতি দেখছি, বাম আমলের দুর্নীতি দেখেছি, কংগ্রেসের দুর্নীতি দেখেছি, কিন্তু তৃণমূলের দুর্নীতি সব মাত্রা ছাড়িয়ে গেছে। মন্তব্য তৃণমূল ত্যাগী প্রাক্তন সাংসদ জহর সরকারের। আমাদের রাজ্যে এই ধরনের অন্যায় প্রায় হয়নি। ওএমআর শিট পরিকল্পনা করে নষ্ট করা হয়েছে, মেধার সর্বনাশ হয়েছে, যোগ্য অযোগ্য আলাদা করা যেত, রাজ্য করেনি। মন্তব্য তৃণমূল ত্যাগী প্রাক্তন সাংসদের। এই ধরনের ঘটনার জন্য কি আগাম আজ পেয়েছিলেন যে কারণে দল থেকে আপনি বেরিয়ে যান, ইস্তফা পদ দিয়ে দল ছেড়ে বেরিয়ে আসেন? 26,000-এর মধ্যে কত লোকের কাছ থেকে পয়সা নিয়ে করেছে, কারা কারা নিজের বেধায় ঢুকেছে, এটা কিন্তু বিচার করা যাচ্ছে না। বিচার ইচ্ছে করেই করা যাচ্ছে না যে ওএমআরগুলো তারা নষ্ট করে দিয়েছে। ওএমআর নষ্ট করেছে, জেনে শুনে নষ্ট করেছে। এতে যে কত লোকের ভবিষ্যৎ সর্বনাশ করলো তারা নিজেরাও বুঝে উঠতে পারছে না। সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলেও চুরি বাটপাড়ি এগুলো লেগেই ছিল, তখনও লেগেছিল, বাসের পারমিট ইত্যাদি ইত্যাদি সব দেখেছি, কিন্তু এই হারে কোনো দিন আমি দেখিনি। যে প্রায় প্রতিটি লোকই পয়সা বানাচ্ছে এরকম কোনো দেখিনি। যে মডেলটা ফলো করছেন ওটাকে আমি ওই ইতিহাসের ছাত্র হিসেবে ওই মোগল আমলে এক সময় মনসবদারি মডেল বলতো। তো মনসবদারদের বলা হতো যে এই এলাকাটা তোমাদের শাসন করতে হবে, এই এলাকায় তোমার এত হাজার ঘোড়া রাখতে হবে, এই এলাকায় তোমার এত ঘোড়সওয়ার রাখতে হবে, এত সৈন্য রাখতে হবে, এর খরচাপাতি বাবা তুমি তুলে নাও তোমার মতন, আর আমাকে এইটুকু পৌঁছে দাও। সেটা আমি বারবার বলছি, মাত্রা ছাড়িয়ে গেছে, আর কিছুতেই রেশটা টানছেন না। আমার রাগটা হচ্ছে উনি বলেছিলেন এই তোরা কাটমানির টাকা ফেরত দে, তোরা কাটমানির টাকা ফেরত না দিলে হ্যাঁ না হবে তা না হবে। ভয় ভয় কিন্তু চোরগুলো কাটমানির টাকা ফেরত দিয়েছিল। তারপরে 21 থেকে এখন 25 চলছে, একবারও কিন্তু কাউকে বলেনি যে তোর কাটমানির টাকা ফেরত দে, তোর এটা ফেরত দে, হ্যাঁ তুই যে টাকা নিয়েছিলি, তুই করে বলে ওরা, ওই তুই যে টাকা নিয়েছিলি এখান থেকে এই চাকরির জন্যে, এই কি বলে স্কুল চাকরির জন্যে, সেটাই কর। এখন মানুষ যদি উশৃঙ্খল হয়ে ওঠে তার দায়িত্ব তাদের। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছে ছেলে ও বৌমা। মানসিক চাপে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধার। পূর্ব বর্ধমানের সোনাকুর গ্রামের ঘটনা। মৃত মঞ্জুলা যশের ছেলে অর্ণব যশ ও বৌমা চন্দ্রানী দত্ত সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন। পরিবারের দাবি, গত বছর হাইকোর্টের রায়ের পর থেকেই ছেলে ও বৌমার চাকরির ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠায় ছিলেন মঞ্জুলা যশ। সুপ্রিম কোর্টের রায় দিতেই তিনি ভেঙে পড়েন বলে পরিবারের দাবি। হৃদরোগে আক্রান্ত হন বৃদ্ধা। আজ একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃতের ছেলে অর্ণব যশ বীরভূমের ছাত্রা গণেশলাল হাই স্কুলে ভূগোলের শিক্ষক ছিলেন। বৌমা চন্দ্রানী দত্ত বীরভূমের নওয়াপাড়া হাই স্কুলের ভূগোলের শিক্ষিকা ছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশে পূর্ব বর্ধমান জেলায় চাকরি বাতিল হয়েছে 1025 জনের। এর মধ্যে 750 জন শিক্ষক শিক্ষিকা আর বাকি 275 জন অশিক্ষক কর্মী। যবে থেকে হাইকোর্টে রায়টা দিয়েছিল যে প্যানেল ক্যান্সেল হয়েছে, তবে থেকেই মা এইটা নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তা করতো। তার কোনোদিনও হার্টের কোনো সমস্যা ছিল না, তার অন্যান্য নানা রকম ছোটো, কিন্তু হার্টের কোনোদিন কোনো সমস্যা ছিল না। তবে থেকেই তার, এবং এইটার জন্যেই সে মারা গেছে। চাল কাপড় তোমরা আলাদা করতে পারলে না, করাপশান তোমরা করলে, টাকা তোমরা খেলে, বলি হলো কিনা ঢাক সমেত ঢাকি বিসর্জন দিয়ে দিল। কালকের ঘটনা শোনার পরে নয়, হাইকোর্টের রায় শোনার পর থেকে উনি অসুস্থ হয়ে পড়েছেন। ওনার ছেলে বলছে তো আমার মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে, অনেক কষ্ট করে ওর মা ওকে মানুষ করেছে। ও অন্য এক জায়গায় কাজ করতো, রাত ভর পড়তো এই পরীক্ষাটা দেওয়ার জন্য, সারাদিন কাজ করতো, রাত ভর পড়তো। আমি আমার বোনের কথা বলছি, সারা দিন রাত্রির পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যারা গ্রেফতার হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তারা তাদের বাঁচাতে, রক্ষা করতে, পাশে থাকতে কোনো চেষ্টা করবেন না, করেননি, করছেন না। কিন্তু যে ছেলেমেয়েগুলি চাকরি করছে তাদেরকে সকলকে জলে ফেলে দেয়া, এই রায়টা সমর্থন করা যাচ্ছে না। 26,000 পরিবারকে জলে ফেলে দেওয়া হবে, দিয়ে সেটার থেকে রাজনৈতিক ইস্যু তৈরি করা হবে, এটা তো কোনোভাবেই মানা যায় না।
ওষুধের গুণমান নিয়ে প্রশ্ন। এবার বড় পদক্ষেপ রাজ্য ড্রাগ কন্ট্রোলের। সরকারি হাসপাতালে ওষুধ সরবরাহকারী সংস্থা লোকনাথ মেডিকেলের লাইসেন্স বাতিল করা হলো। এনআরএস হাসপাতালের অভিযোগের ভিত্তিতেই গত জানুয়ারি মাসে সংস্থায় হানা দেয় রাজ্য ড্রাগ কন্ট্রোল। ওষুধের গুণমানে একাধিক খামতি ধরা পড়ে। প্রশ্ন উঠছে, রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে এমন সংস্থা বরাত পাচ্ছে কি করে? মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যু তোলপাড় ফেলেছিল রাজ্যে। সেখানে স্যালাইনের গুণমান নিয়ে প্রশ্ন ওঠে। সেই সময় রাজ্যের একাধিক ওষুধ সরবরাহকারী সংস্থায় হানা দেয় রাজ্যের ড্রাগ কন্ট্রোল। এরই মধ্যে লোকনাথ মেডিকেলের সরবরাহ করা ওষুধ নিয়ে প্রশ্ন তোলে এনআরএস। অভিযোগ ওঠে, এনআরএস হাসপাতালের এসএনসিইউ বিভাগে শিশুদের শ্বাসকষ্টের চিকিৎসায় ব্যবহৃত ইঞ্জেকশনে ছত্রাক পাওয়া গিয়েছে। সেই ইঞ্জেকশন নেওয়া হয়েছিল লোকনাথ মেডিকেল থেকে। স্বাস্থ্য ভবনের দ্বারস্থ হন এনআরএস কর্তৃপক্ষ। সেই অভিযোগের ভিত্তিতেই গত 7 জানুয়ারি লোকনাথ মেডিকেলে রেড করে রাজ্য ড্রাগ কন্ট্রোল। পরিদর্শনের সময় নিয়ম না মানার বিস্তর ছবি ধরা পড়ে। তল্লাশিতে দেখা যায় রেফ্রিজারেটরে সযত্নে রাখা মেয়াদ উত্তীর্ণ ওষুধ আলাদা করে রাখার ক্ষেত্রে গাফিলতির অভিযোগ ওঠে। 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেডে সংরক্ষণ না করে বাইরের তাপমাত্রায় রাখা ছিল জীবনদায়ী ওষুধ। পরিদর্শনে ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা লক্ষ্য করেন জল চুঁইয়ে মজুত ওষুধ নষ্ট হচ্ছে। নোংরা মেঝের মধ্যেই রাখা ছিল হাসপাতালে সরবরাহের একাধিক ওষুধ। সন্দেহজনক ওষুধের পারচেজ বিল দেখাতে পারেনি অভিযুক্ত সংস্থা। সব দিক খতিয়ে দেখে এবার ব্যবস্থা নিল রাজ্য ড্রাগ কন্ট্রোল। বাতিল করা হলো লোকনাথ মেডিকেলের লাইসেন্স। সম্প্রতি 23টি মেডিকেল কলেজের ফেয়ার প্রাইস মেডিকেল স্টোর চালানোর বরাত পেয়েছে কোলে মেডিকেল। এই সংস্থারও অংশীদার লোকনাথ মেডিকেল। সরকারি হাসপাতালগুলিতে রোগীদের স্বাস্থ্য নিয়ে এভাবেই ছিনিমিনি খেলা চলছে বলে অভিযোগ তুলেছেন চিকিৎসকদের একাংশ। আন্দোলনের চাপে পড়ে আজকে ড্রাগ কন্ট্রোল কিছু পদক্ষেপ নিচ্ছে। এই বিষয়গুলো ড্রাগ কন্ট্রোল স্বাস্থ্য ভবনের কাছে বহুদিন ধরেই ছিল। এই যারা সাপ্লায়ার, নিম্ন গুণমানের ওষুধ নেওয়া, টেন্ডারের ক্ষেত্রে দুর্নীতি, এগুলো আমরা বিভিন্ন মেডিকেল কলেজে বহুদিন ধরে দেখছি। মেডিকেল সার্ভিস সেন্টার এগুলোকে নোটও করিয়েছে বহুদিন ধরে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সারা রাজ্যে যতগুলো ফেয়ার প্রাইস শপ আছে সর্বত্র এক্সপায়ারি মেডিসিন, লেবেল পাল্টে দেওয়া মেডিসিন, ভুয়ো জালি ইঞ্জেকশন সর্বত্র ব্যবহৃত হয়েছে। আমাদের জীবন সংকটে, রুগীদের জীবন সংকটে, ডাক্তারবাবুদের প্রেসক্রিপশন সংকটে। বিনা খরচে কিংবা কম ব্যয় চিকিৎসার জন্য বহু মানুষের ভরসা সরকারি হাসপাতাল। সেখানেই যদি এমন সংস্থাকে বরাত দেয়া হয়, আমজনতার ভয় তো হবেই। সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা।